ঢাকার 2 সিটিতে লকডাউন নিয়ে ধোঁয়াশায় মানুষ, চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় প্রশাসন। লক্ষ্মীপুরে লকডাউন কার্যকর, কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে কার্যকর মধ্যরাতে। নতুন ধান উঠলেও চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা, সিন্ডিকেটকে দোষারোপ। পার্বত্য চট্টগ্রামে 1 বছরে মারা গেছে 18 হাতি, বেশিরভাগই বৈদ্যুতিক তারের ফাঁদে। ভারতে 24 ঘন্টায় মৃত 395, শনাক্ত 10,000, আক্রান্ত ছাড়ালো 3,43,000। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে টানা 1 ঘন্টা আপনাদের সাথে আছে আমি নুসরাত আফরিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লকডাউনে এখনো ধোঁয়াশায় প্রশাসন ও নগরবাসী। রেড জোন ঘোষণা দেওয়া হলেও লকডাউনের বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে কোনো তথ্য নেই। তবে উত্তর ঢাকার মেয়র জানালেন, ম্যাপ করে দিলেই লকডাউন প্রক্রিয়া শুরু করা হবে। প্রশাসন বলছে সব ধরনের প্রস্তুতি আছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসলেই বাস্তবায়ন। করোনা সংক্রমণ ঠেকাতে দক্ষিণ ঢাকার 28, উত্তরের 17 এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সই করা কার্যবিবরণী থেকে পাওয়া যায় এ তথ্য। রাজধানীর বাসাবো এলাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন তালিকায় স্থান পেয়েছে, কিন্তু লকডাউন নিয়ে এখনো সংশয়ে বাসিন্দারা। যে কোম্পানিতে চাকরি করি, এখন যদি ম্যানেজমেন্ট যদি বলে যে খোলা রাখতে হবে, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে চাকরি বাঁচাতে হলে আসতে হবে। প্রতিষ্ঠান যদি খোলা রাখে আর আমাদের যদি এরকম লকডাউনের মধ্যে পড়ে, তাহলে তো আমাদের প্রতিষ্ঠান আইতে বাধ্য হইতে হইবে। সরকার সুনির্দিষ্ট করেই বলুক যে লকডাউন এরিয়াকে ছুটি ঘোষণা করা হবে। যদি এই রুটটা লকডাউন দিয়ে দেয় তাহলে আমাদেরই খুব কষ্ট হবে। মনে করেন দোকানপাট বন্ধ থাকে, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ফ্যামিলি নিয়ে খুব কষ্ট হবে। লকডাউনের জন্য ওয়ার্ড ভিত্তিক ম্যাপ চায় উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটির কর্মকর্তা লকডাউনের বিষয়ে কিছুই জানেন না। যত তাড়াতাড়ি আমাদেরকে ম্যাপিং করে দিতে হবে, কারণ আমাকে বলা হচ্ছে যে মোহাম্মদপুর কিন্তু 5টি ওয়ার্ড মিলে কিন্তু মোহাম্মদপুর, 6 মিরপুর, উত্তরা, এটা হিউজ একটি ওয়ার্ড কিন্তু এখানে। সুতরাং আমরা চাচ্ছি যত কনফাইন করে দেওয়া যাবে তত আমাদের ম্যানেজ করতে সুবিধা হবে, কারণ এখানে জীবন এবং জীবিকাকে নিয়ে আমাদের কোভিডকে ম্যানেজমেন্ট করতে হবে। কোন মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত পাইনি আমরা, বোগাস কথা হতো। আচ্ছা, মানে আপনাদের কাছে এরকম কোনো কিছু আসে না, কোনো সিদ্ধান্ত আমরা পাই। ডিজিএল আমাদের সিভিল কে লেখে, ডিজিএল তো হুইজি ডিজিএল আমার সিভিল অফিসারকে বলতে পারে লকডাউন করতে, তার সে অথরিটি আছে। এদিকে পুলিশ বলছে সিটি কর্পোরেশন থেকে নির্দেশনা পেলেই রেড জোন লকডাউন করা হবে। এখন পর্যন্ত যে নির্দেশনা পেয়েছে সেটা হচ্ছে যে প্রস্তুতি নেওয়া। আমরা প্রস্তুতি পর্বে আছি, যাতে নির্দেশনা পাওয়ার সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য যে সকল স্টেক হোল্ডার, সার্ভিস প্রোভাইডার যারা আছে, তাদের সহযোগিতায় আমরা যাতে সম্মিলিতভাবে এই লকডাউন সিচুয়েশনটাকে 100% কার্যকর করতে পারি। করোনায় মোট আক্রান্তের 46% বেশি ঢাকা সিটির বাসিন্দা। যেসব এলাকায় প্রতি 1 লাখ জনসংখ্যায় 14 দিনে 60 জন আক্রান্ত হয়েছে, সেসব এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রেড জোনের লকডাউনের প্রস্তুতি নিয়ে আরো জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, লকডাউন কার্যকর আসলে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন, আর স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে প্রশাসন কিন্তু এখন পর্যন্ত পুরো বিষয়টি কার্যকর করার জন্য এখন পর্যন্ত অনুমতি পাননি বা তেমন কোনো নির্দেশনাও তারা পাননি। তারা যেটি বলছেন, তাদেরকে এখন পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে যে সেটি প্রস্তুতি রাখার জন্য। তেমনটি কিন্তু তারা বলছেন যে তারা আসলে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আছেন। যখনই তারা নির্দেশনা পাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, তখনই তারা কিন্তু সেটা কার্যকরের জন্য ভূমিকা পালন করে। আমি এখন যেই জায়গাটিতে আছি মোহাম্মদপুর, আমি একটু এখানকার চিত্র দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। লকডাউন থেকে যখন সবকিছু স্বাভাবিক করা এবং সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়া হলো, তারপর থেকে ঠিক যেমন চিত্র ছিল এখনো কিন্তু ঠিক তেমন চিত্রে রয়েছে। সাধারণ মানুষ তারা কিন্তু আসলে ঘরের মধ্যে থেকে বের হচ্ছেন এবং তাদের নিত্য নৈমিত্তিক যে সকল কাজ রয়েছে সেগুলো করছেন। এখানে একটি বিষয় হচ্ছে, যারা চাকরিজীবী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আসলে একটি দ্বিধা রয়েছে, একটি সংশয় রয়েছে যে
যেহেতু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে 45টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই রেড জোনটি কিন্তু যে ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিকভাবে তারা যে তালিকাটি করেছেন সেই তালিকা অনুযায়ী যাদের যে সকল এলাকাতে করোনা রোগী বেশি রয়েছেন সেই সকল এলাকাকে তারা চিহ্নিত করেছেন। এটি এখন বিভিন্ন কর্তৃপক্ষ যারা আছেন তারা মিলিয়ে একটি সমন্বয় করছেন, সমন্বয় করে একটি সিদ্ধান্তে তারা আসবেন যে আসলে কোন কোন জায়গাগুলোকে সুনির্দিষ্ট করে লকডাউন করা হবে। যেমনটি আমরা দেখেছিলাম যখন রাজাবাজারে লকডাউন করা হচ্ছিল তখন পুরো রাজাবাজার থেকেই আসলে লকডাউন করার একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু পরে আমরা দেখেছি শুধুমাত্র পূর্ব রাজাবাজারকে লকডাউন করা হয়েছে, শুধুমাত্র পূর্ব রাজাবাজারেই আক্রান্তের সংখ্যা বেশি থাকার কারণে। ঠিক এমনভাবে এটি করা হচ্ছে বলে কিন্তু উত্তরের সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তিনি কিন্তু গতকালকে জানিয়েছেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেছেন এই জন্য একটি ম্যাপিং দরকার। কারণ এক একটি এলাকাকে তিনি যেমনটি বলছেন যে মোহাম্মদপুরের মধ্যে টোটাল 5টি ওয়ার্ড রয়েছে, 5টি ওয়ার্ডের নিশ্চয়ই একসাথে লকডাউন করা হবে না, হয়তো একটি ওয়ার্ডকেও পুরোপুরিভাবে করা হবে না, একটি ওয়ার্ডের কিছু জায়গায় করা হবে। এই জন্য যে ম্যাপিংটি করা দরকার সেই ম্যাপিংটি করার পরে কিন্তু এই লকডাউনে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সেটা বাস্তবায়ন করবেন। সেই ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন এমনটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং যেমনটি আমরা পূর্ব রাজাবাজারেও দেখেছিলাম যে যেই পূর্ব রাজাবাজারে লকডাউন করা হয়েছে সেখানে কিন্তু পুরো এলাকাটিকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ যাতে প্রবেশ করতে না পারেন, কেউ যাতে বের হতে না পারেন, একেবারেই জরুরি সেবায় যারা নিয়োজিত রয়েছেন তারা ছাড়া। সেই জায়গাটিতে বিচার বললে সরকারের পক্ষ থেকে কিন্তু এই লকডাউনের বিষয়টি অবশ্যই একটি নির্দেশনা বা প্রজ্ঞাপন আসবে। প্রজ্ঞাপন আসার পরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু এটিকে বাস্তবায়ন করার জন্য কাজ করবেন। খালিদ রাহান জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে। লক্ষ্মীপুরের 5টি উপজেলা ও 4টি পৌরসভার রেড জোন চিহ্নিত করে লকডাউন কার্যকর হয়েছে। ভোর 6টা থেকে বহাল থাকবে 15 দিন পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া টহল রয়েছে লকডাউন এলাকাতে। বিধিনিষেধে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া সুনামগঞ্জ, কুষ্টিয়া ও মানিকগঞ্জের কিছু এলাকায় রেড জোন ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জের 5 উপজেলার 15টি এলাকায় রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার কিছু অংশ, শ্রীমঙ্গল পৌরসভার কয়েকটি পাড়া সহ পৌর শহর সংলগ্ন কিছু এলাকা রেড জোনের আওতায়। এলাকাগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব প্রতিষ্ঠান এবং যান চলাচল বন্ধ রাখতে মাইকিং করা হয়েছে। রেড জোন ঘোষণা করা হয়েছে কুষ্টিয়ার পৌরসভার 8টি ওয়ার্ড সহ সদর ও ভেড়ামারা উপজেলার 18টি এলাকায়। এছাড়া মানিকগঞ্জের 3 উপজেলার 7টি এলাকায় লকডাউনের কার্যকরের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এর আগের খবর আপনি জানাচ্ছিলেন লকডাউনের আসলে প্রস্তুতি কেমন চলছে এবং কার্যকর হয়েছে কিনা সেই বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। আর সাধারণ মানুষ আসলে খাদ্য বা চিকিৎসা সেবার যে বিষয়গুলো রয়েছে এগুলো আসলে কিভাবে ব্যবস্থাপনা করছে প্রশাসন? আসলে সকাল 6টা থেকে লক্ষ্মীপুরের যে পৌরসভার 5, 6, 7 নং ওয়ার্ড এবং যে 15 নং ওয়ার্ডে কিন্তু যে লকডাউন সেটি কিন্তু কার্যকর হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে তাদের যে তল্লাশি সেটি চালানো হচ্ছে এবং কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং দোকানপাট বন্ধ রয়েছে, পাশাপাশি যে ওষুধের দোকানও বন্ধ রয়েছে। কিন্তু একটু কথা আপনাকে না বললে নয়, হঠাৎ করে যে গতকাল রাতে যখন এই লকডাউনের ঘোষণা দেওয়া হয় তখন অনেক ব্যবসায়ী কিন্তু দোকানপাট বন্ধ করে তারা বাসায় চলে গেছেন। এখন সকালবেলা যখন তারা মার্কেটে আসেন তখন তারা জানতে পারেন যে লকডাউন। এতে করে তারা এক ধরনের বিপাকে পড়েছেন, তারা ক্ষোভও প্রকাশ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এবারের যে লকডাউন সেটি কিন্তু কঠোরভাবে পালন করা হবে। যে বিধিনিষেধ সেটি কোনোভাবে তারা যে পালন করার যে ব্যর্থ সেটি কিন্তু করতে দিবেন না এমনটি জানানো হচ্ছে। এর পাশাপাশি যে লক্ষ্মীপুর যে সদর উপজেলার মানে 7টি ইউনিয়ন, রামগতি পৌরসভা, রায়পুর, রামগঞ্জ পৌরসভা এবং কমলনগর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেখানেও কিন্তু লকডাউন যে পালন করা হচ্ছে কঠোরভাবে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী জেলার যে পুলিশ সুপার রয়েছেন ডক্টর এস.এম. কামরুজ্জামানের সাথে, তিনি বলছেন যে এইবারের যে লকডাউন সেটি কিন্তু কঠোরভাবে তারা যে পালন করার জন্য যে তাদের উপর যে বিধিনিষেধ রয়েছে সেটি কিন্তু তারা পালন করার চেষ্টা করে যাচ্ছেন এবং পাশাপাশি প্রতিটি মোড়ে তারা কিন্তু পুলিশের যে নিরাপত্তা চৌকি সেটি কিন্তু বসানো হয়েছে। পাশাপাশি যে দোকানপাট রয়েছে বা শপিং মল রয়েছে সেগুলো বন্ধ থাকবে আগামী 30শে জুন অর্থাৎ মধ্যরাত পর্যন্ত, এমনটি কিন্তু এখান থেকে বলা হচ্ছে। কিন্তু এর বাইরেও কিন্তু আমি যে জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি ডক্টর
যে আব্দুল গাপ্পারের সাথে তিনি যেটি জানিয়েছেন এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত লক্ষ্মীপুরে 648 জন শনাক্ত হয়েছেন করোনা, এর মধ্যে 9 জন মারা গেছেন। কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে করোনার যে প্রভাব সেটি কিন্তু বেড়ে চলছে। এতে করে যে লক্ষ্মীপুর জেলার যে 5টি উপজেলা এবং পৌরসভাগুলোতে যেসব এলাকায় রেড জোন চিহ্নিত করা হয়েছে এইসব এলাকায় কিন্তু তাদের যে লকডাউন সেটি কিন্তু কার্যকর করার জন্য তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন, পাশাপাশি তারাও কিন্তু কঠোর ভূমিকা নিচ্ছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিটি যেখানে যে লকডাউন চলছে সেখানে তারা যে কঠোরভাবে পালন করা যে বিধিনিষেধ সেটি পালন করা হচ্ছে। এর বাইরে যে খাদ্য বা অন্যান্য যে ব্যবস্থা, যে জরুরি ওষুধপত্র সেগুলো প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং তারা ব্যবস্থা করে নেবেন বলেছেন। এর বাইরে কিন্তু আমি কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর পৌরসভার যে মেয়র আবু তায়ের এবং কাউন্সিলর আবুল খায়ের স্বপনের সাথে কথা বলছে। তারা বলছেন লকডাউন পালন করার জন্য তারা সকল প্রস্তুতি নিচ্ছেন এবং কমিটি করেছেন, সেই অনুযায়ী তারা কাজ করছেন। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে লকডাউন, চলছে কার্যকরের প্রস্তুতি। সিটি কর্পোরেশন ও পুলিশের তত্ত্বাবধানে সেখানে তৈরি করা হচ্ছে সাহায্য প্রার্থী ও স্বেচ্ছাসেবকের তালিকা। পর্যায়ক্রমে বাকি 9টি এলাকায় কার্যকর করা হবে লকডাউন। রাস্তায় মাইক হাতে সিটি মেয়র জানাচ্ছেন লকডাউনে কি করা যাবে আর কি করা যাবে না। 10 নম্বর ওয়ার্ডে চলছে নানা প্রস্তুতি। তারপরও আতঙ্কে নির্ময়ের মানুষ। দিনে এনে দিনে খায় যারা, কিভাবে চলবে সব সেই প্রশ্ন মাথায়। আমাদের ভাত চাল ডাল এগুলি কে দিবে? আমরা তো নিরীহ ফ্যামিলি। এই তো 10 নম্বর ওয়ার্ডে এখন আমরা কিচ্ছু পাই নাই। সরকার তো দিতেছে, এগুলি যাচ্ছে কোথায়? আমরা একজন কাজ করি, 5 জন খবর নেই আমাদের। আমরা কি করে থাকবো, কি করবো? এটা কি সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করছে কি করছে এটা জানি না। আমরা এখানে বাড়িয়ে থাকি। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে নির্ময়ের মানুষের তালিকা করা হয়েছে। খোলা হচ্ছে 5টি হটলাইন। যে কেউ চাইলে কল করে নিতে পারবেন সেবা। ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পৌঁছে দেওয়া হবে ঘরে নির্ধারিত মূল্যে। জরুরি সেবায় প্রস্তুত অ্যাম্বুলেন্স। যাদের প্রয়োজন হবে 21 দিন লকডাউনের মধ্যে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে। আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারে, সরাসরি যোগাযোগ করতে, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে সরাসরি। রেড জোনের বাসিন্দারা থাকবেন সাধারণ ছুটির আওতায়। কোনো প্রতিষ্ঠান এসব কর্মীদের চাকরি নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চাকরি হারানোর এবং বেতন না পাওয়ার কোনো শঙ্কা থাকবে না। এবং আমরা যে সমস্ত ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন ওনাদেরকেও আমরা প্রতিষ্ঠানের নামগুলো সংগ্রহ করব এবং ওনাদেরকে আমরা জানিয়ে দিব এটা সাধারণ ছুটির আওতায়, যেহেতু সরকার এটা ঘোষণা করেছেন ওনারও সাধারণ ছুটির আওতায় থাকবেন। শনিবার করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সভায় চট্টগ্রাম নগরীর 10টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এর আগের খবর আপনি যেমনটি জানাচ্ছিলেন লকডাউনে আসলে তাদের পরীক্ষামূলক কিছু প্রস্তুতি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই প্রস্তুতির বিষয়গুলো আসলে কি, তারা কি পর্যবেক্ষণ করছেন? প্রথমত চট্টগ্রামে যে এই দ্বিতীয় দফায় বা কমপ্লিট লকডাউন যেটি করা হচ্ছে এটি প্রথমবারের মতো 10 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করা হচ্ছে। তো প্রাথমিকভাবে এখানে সরকারি বিভিন্ন সংস্থাগুলো আসলে যে বিষয়টি নিশ্চিত করতে চান যে প্রথমে এই 10 নম্বর ওয়ার্ডের লকডাউন তারা কার্যকর করে দেখতে চান যে আসলে সংক্রমণের যে বিষয়টি সেটি কোন দিকে যাচ্ছে। যদি তাতে ইতিবাচক ফলাফল আসে তাহলে পরবর্তীতে যে চট্টগ্রামে আরও 9টি ওয়ার্ডে যে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে সেখানেও তারা এই ধরনের লকডাউনে যাবেন। আর যদি দেখেন যে না এই ক্ষেত্রে আসলে ফলাফল খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না তাহলে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো কর্মপদ্ধতি নিয়ে কিন্তু সামনে এগোনো হবে। তো এই মুহূর্তে আসলে চট্টগ্রামের যে 10 নম্বর ওয়ার্ড সেটি চট্টগ্রাম শহরের একেবারে প্রবেশদ্বার সংলগ্ন এবং সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে পাশে। তো সেক্ষেত্রে এই ওয়ার্ডটির এতে ঘিরে এখন প্রস্তুতি বলতে এখানে স্বেচ্ছাসেবক প্রস্তুতিকরণ, পাশাপাশি যাদের সাহায্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে পাশে। তো সেক্ষেত্রে এই ওয়ার্ডটির এতে ঘিরে এখন প্রস্তুতি বলতে এখানে স্বেচ্ছাসেবক প্রস্তুতিকরণ, পাশাপাশি যাদের সাহায্য দরকার হবে এই 21 দিনে তাদের সাহায্য তালিকা তৈরি করা এবং এর বাইরে আরও বেশ কয়েকটি বিষয় এখানে কাজ করছে। যেমন যদি কোনো রোগী এর মধ্যে আক্রান্ত হন তাদেরকে যাতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায় সেজন্য মেডিকেল টিম গঠন, পাশাপাশি হাসপাতালে আনা নেওয়া করার জন্য অ্যাম্বুলেন্স তৈরি করা। এর বাইরেও অনেকে আছেন যাদের হয়তো হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্য অথবা ঔষধপত্র এগুলো দরকার হতে পারে।
সেজন্য এখানে হটলাইন নাম্বার চালু করা হচ্ছে। 5টি হটলাইন নাম্বার থাকবে এই ওয়ার্ডে এবং সেখানে জানালে নির্ধারিত দামের বিনিময়ে সেখান থেকে এ সমস্ত পণ্য সংগ্রহ করে দেওয়া হবে। তবে সবচেয়ে বেশি আসলে এই বিষয়টি নিয়ে এক ধরনের আতঙ্ক বলি বা আশঙ্কার মধ্যে আছে যারা নিম্নআয়ের মানুষ, যারা মূলত দিনমজুর শ্রেণীর, প্রতিদিন কাজ করেন, তারা মূলত কর্মহীন হয়ে পড়ার একটি আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। যদিও সিটি কর্পোরেশন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র তারা আশ্বস্ত করছেন যে কেউই আসলে এই ধরনের ক্ষেত্রে সাহায্যের বাইরে থাকবে না, তারপরেও তারা আসলে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে যে আসলে কতটা সাহায্য তাদের কাছে পৌঁছাবে। তো এই বিষয়গুলোকে ঘিরে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল অফিসের প্রতি তাদের একটা আহ্বান রয়েছে যাতে তাদেরকে পর্যাপ্ত সাহায্য দেওয়া হয় 21 দিন। আরেকটি বিষয় হচ্ছে যারা কর্মহীন থাকবেন তাদের ঘর ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে, কিন্তু তাদের যে কর্মক্ষেত্রে বেতন পাওয়ার নিয়েও এক ধরনের আশঙ্কা আছে। তো এটি নিশ্চিত করার ক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন। অনুপমশীল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এই বিষয়ে আরো জানাতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কুষ্টিয়া, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, রেড জোন এলাকায় আসলে করোনা সংক্রমণের হার কেমন? সেখানে সংক্রমণ ঠেকাতে কি ধরনের বিধিনিষেধ চলছে? আসলে সংক্রমণের হার যদি বলি যে কুষ্টিয়াতে গত এক সপ্তাহে একটি ওয়ার্ডের উদাহরণ দিই যে এক সপ্তাহে সেখানে প্রায় 27 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এটি কুষ্টিয়া পৌরসভার একটি ওয়ার্ডের চিত্র আর কি। তো এইরকম আসলে কুষ্টিয়ার যে 18টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রত্যেকটি এলাকারই কিন্তু প্রায় একই অবস্থা। কারণ কুষ্টিয়াতে গত কিছুদিন ধরে কিন্তু খুব দ্রুত আকারে এই করোনা ছড়িয়ে পড়ছে এবং বর্তমান গতকালকে পর্যন্ত এই সর্বশেষ যে খবরটি ছিল তাতে কুষ্টিয়াতে প্রায় কমপক্ষে 250 করোনা রোগী শনাক্ত হয়েছে। তো আসলে এই ব্যাপারটি নিয়ে যে 18টি এলাকা কুষ্টিয়ার পৌরসভার 8টি ওয়ার্ড এবং একটি ইউনিয়ন সদর উপজেলা, সেই সাথে ভেড়ামারা উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ড মিলে যে 18টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, এই রেড জোন এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। আমি এই ব্যাপারে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুষ্টিয়ার যিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আছেন। আপনাকে বলে রাখি যে কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক সহ বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তারা হোম আইসোলেশনে আছে, যার কারণে ভারপ্রাপ্ত যিনি আছেন মৃণাল কান্তি দে, তার সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে গতকালকে যে চিঠিটি তারা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছেন তার ফিডব্যাক তারা পেয়েছেন এবং তারই প্রেক্ষিতে আজকে বেলা 12টার সময় কুষ্টিয়া জেলার যে করোনা মনিটরিং সেল আছে, এই মনিটরিং সেলের একটি মিটিং আছে। এই মিটিংয়ে জনপ্রতিনিধি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের মাধ্যমে সরকারি যে নির্দেশনা আছে সেই সরকারি নির্দেশনা কুষ্টিয়া জেলার উপরে কতটুকু ইমপ্লিমেন্ট করা যাবে, নতুন কোনো কিছু সংযোজন করা যাবে কিনা বা কোনো বিয়োজন করা যাবে কিনা, এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু আলোচনা হবে। আলোচনার পরেই কিন্তু এই লকডাউনের সিদ্ধান্ত আগামী কালকে থেকে হতে পারে বলে আমাকে তিনি একটি জানিয়েছেন। তার এর ভিতরে আরেকটি কথা জানিয়ে রাখি যে আসলে এই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছে। কারণ এই লকডাউন হওয়ার পরবর্তীতে কিন্তু এইবার ধারণা করা হচ্ছে যে এই লকডাউনটা খুব কঠোর আকারে হবে, যার কারণে কিন্তু তাদের জীবিকা, সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে তারা একটু উৎকণ্ঠার ভিতরে আছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কুষ্টিয়ার লকডাউন এবং রেড জোন নিয়ে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। 2 ঘন্টার মধ্যেই সাধারণ ছুটি ঘোষণা পরিবর্তন করল মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে ইয়েলো নয়, শুধু রেড জোনে আজ থেকে 30 জুন পর্যন্ত ছুটি। তবে করোনার উচ্চ ঝুঁকি এলাকায় চলবে গণপরিবহন, খোলা থাকবে মার্কেট। কিন্তু সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে রেড জোন নিয়ে এখনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি। 1 জুন রাজধানী সহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই তালিকা তৈরি করবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু 15 দিন পরও সে তালিকা পায়নি সিটি কর্পোরেশন ও অন্য জেলা প্রশাসন। অথচ 16 থেকে 30 জুন পর্যন্ত রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ইয়েলো জোনকে বাদ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান এখনো রেড জোনের তালিকা পাননি। তালিকা পাওয়ার পর লকডাউন করতে কমপক্ষে 2 দিন লাগবে বলেও জানান তিনি। আমাদেরকে দেওয়ার পরে মিনিমাম 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা এলাকাতে লকডাউন করতে পারবো, সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কিন্তু আমাদের আগে জানাতে হবে যে কোন এলাকাগুলোতে করা হচ্ছে সুনির্দিষ্ট।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন, রেড জোনের বিষয়ে নির্দেশনা তৈরি করা হচ্ছে, ইয়েলো জোনের বিষয়ে কোনো তথ্য নেই। যেখানে আমরা রেড জোন ঘোষণা করছি, যেরকম পূর্ব রাজাবাজার সহ এরকম, সেখানে সাধারণ ছুটির আওতায় থাকবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, পূর্ব রাজাবাজারের লকডাউনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারা দেশে জোন ভিত্তিক লকডাউনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজারবাজারকে লকডাউন করা হয়েছে এবং সেখানের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যে সমস্ত জায়গায় আরো নতুন করে লকডাউন করা দরকার সেটাকে চিহ্নিত করা হয়েছে। এখন অনেকগুলো ওয়ার্ডকে এর আওতাভুক্ত করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে জোন ভিত্তিক লকডাউনে সুফল পাওয়া যাবে বলে দাবি তার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের ১৭তম দিনের মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১,২০৯ জনে। আর ১৫,০৩৮ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩,০৯৯ জন। সোমবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় বেড়েছে সুস্থতার হার। সারা দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪,০২৭ জন। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে ৩২ জন পুরুষ আর ৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩%। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাকি ১১ জন বাড়িতে। বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ ৩ জন, ৪১ থেকে ৫০ ৭ জন, ৫১ থেকে ৬০ ৫ জন, ৬১ থেকে ৭০ ১৫ জন, ৭১ থেকে ৮০ ৫ জন। বিভাগে ঢাকা বিভাগ ১৮ জন, চট্টগ্রাম ১২ জন, সিলেট ৬ জন, বরিশাল ১ জন, রংপুর ১ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন, বাড়িতে ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২ জন। সারা দেশে আরও ৩,০৯৯ জনের করোনা শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা ৯০,৬১৯ জন। শনাক্তের হার ২০.৬১%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪,০২৭ জন, যা মোট শনাক্তের ৩৭.৫৫%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছে। দেশে করোনা সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে সব কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি নিজে সচেতন থেকে অন্যদের সংক্রমিত করা থেকে দূরে রাখারও পরামর্শ দেওয়া হয়। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে ১.৫ মাস পূর্ণ হয়েছে। চলছে নিয়মিত করোনা রোগীদের চিকিৎসা। এছাড়া রাজধানীর করোনা পরীক্ষার বুথগুলোর প্রতিদিনই বাড়ছে নমুনা দিতে আসা লোকদের ভিড়। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসা ব্যবস্থায় নতুন কি যোগ করা হয়েছে? আর আরেকটি বিষয় জানাবে যে ঠিক কতজন রোগী করোনা নিয়ে চিকিৎসা নিচ্ছেন, অথবা সুস্থতার হার কেমন বা মৃত্যুবরণ করেছেন কতজন? আমরা দেখেছি যে ১ মে থেকে ঢাকা মেডিকেলের একটি ইউনিটকে ডেডিকেটেড করোনার সার্ভিসের জন্য প্রোভাইড করা হয়। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিশুদের জন্য, যে শিশুরা আসলে করোনায় আক্রান্ত হয় তাদের সহ মোট ৩টি ইউনিট ডেডিকেট করা হয়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি ঢাকা মেডিকেল হাসপাতাল ভবন ২, এই ভবনের পুরো ১০ তলা যে ভবনটি পুরোটাই কিন্তু করোনার রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং এখানে ভর্তি এবং বাকি যে আরো ২টি ইউনিট আছে সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ভর্তির সংখ্যা ৩,৫০০-এর বেশি। আমরা ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে যখন কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে শুধুমাত্র করোনা আক্রান্ত ব্যক্তিদেরই নয়, বরঞ্চ যাদের উপসর্গ আছে তাদেরকেও কিন্তু এখানে ভর্তি নেওয়া হচ্ছে। এবং তিনি তখনও আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু ঢাকা মেডিকেলের একটি আস্থার জায়গা সাধারণ মানুষের কাছে, তাই তারা আসলে কোনো রোগীকেই ফিরিয়ে দিতে চান না, যারাই আসছেন তাদেরকেই ভর্তি নেওয়ার তারা ব্যবস্থা করছেন। আমরা যদি মৃত্যুর সংখ্যাটা একটু জানাতে চাই, গত ১.৫ মাসে মোট মারা গেছেন ৬৫৫ জন, যারা আসলে এই ৩টি করোনা ইউনিটের মধ্যে ভর্তি ছিলেন এবং তাদের মধ্যে ১৫৫ জন কোভিড পজিটিভ। আমরা জানতে চেয়েছিলাম যে ১৫৫ জন কোভিড পজিটিভ, বাকিদের আসলে কি? বাকিদের মধ্যে উপসর্গ ছিল এবং যাদেরকে আসলে খুব কঠিনভাবে সাসপেক্ট করা হচ্ছে, যারা কিনা করোনায় আক্রান্ত হতে পারে, তাদেরই শুধুমাত্র টেস্ট করা হচ্ছে। কারণ আপনি জানেন যে ঢাকা মেডিকেলের পিসিআর ল্যাবে একটি পিসিআর ল্যাব, যাতে কিনা
24 ঘন্টায় আসলে 180টির বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হয় না। তাই ঢাকা মেডিকেলের পরিচালক আমাদেরকে জানিয়েছিলেন যে যাদের মধ্যে আসলে বড় ধরনের উপসর্গ দেখা যাচ্ছে বা সিমটমটা খুবই বেশি জোরালো তাদেরকেই শুধুমাত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি আমরা যখন গতবার বলেছিলাম তখনও কিন্তু জানিয়েছিলাম যে ঢাকা মেডিকেলের অনেক চিকিৎসক, নার্স এবং যারা স্বাস্থ্যকর্মী বা সিকিউরিটির দায়িত্বে রয়েছে তাদের মধ্যেও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের পরীক্ষাও এই ঢাকা মেডিকেলে করা হচ্ছে। এই ব্যবস্থাপনাটা মেইনটেইন করাটা অনেকটা চ্যালেঞ্জিং বলেও দাবি করছেন ঢাকা মেডিকেলের পরিচালক। আমরা এর আগে যখন বা এই সাম্প্রতিক সময়ে যখন এই কথাবার্তা বলেছি ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে, তখনই আমরা জানতে পেরেছি যে যেহেতু এই জায়গাতে আসলে রোগী যারা আসছেন তাদের বেশিরভাগের অবস্থাই খুব বেশি গুরুতর থাকে এবং সেই ক্ষেত্রে তাদেরকে প্লাজমা থেরাপি দেওয়া বা যে ধরনের ওষুধগুলো রয়েছে রেমডেসিভিরের মতো এই ওষুধগুলো দিয়ে আসলে তাদের চিকিৎসা করা হচ্ছে এবং সুস্থতার দিক থেকেও পরিচালক দাবি করছেন যে সুস্থতার দিক থেকে কিন্তু একটা ভালো সংখ্যা রয়েছে। যে মৃত্যুর সংখ্যাটা যদিও খুব ফলো হয় কিন্তু সুস্থতার দিক দিয়েও ঢাকা মেডিকেল ভালোই করছে বলে তিনি দাবি করছেন। যোগ দিয়েছিলেন ঢাকা মেডিকেলের সামনে থেকে। করোনা ভাইরাস বাংলাদেশে এখন সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত চলতে থাকবে সংক্রমণ, তবে লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশে 100তম দিনে করোনা আক্রান্তের সংখ্যা 90,619 জন, মারা গেছেন 1,209 জন। 8 মার্চ বাংলাদেশে শনাক্তের পর থেকে প্রথম 50 দিন বেশ ধীর গতিতে এগিয়েছে করোনা। 50তম দিনে আক্রান্তের সংখ্যা ছিল 5,416 জন। পরবর্তী 30 দিনে অর্থাৎ 80তম দিনে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 36,751 জনে। কিন্তু এর পর থেকেই ভয়াবহ রূপ নেয় করোনা। গেল 20 দিন অর্থাৎ 81 থেকে 100তম দিন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 53,868 জন, যা প্রথম 80 দিনের তুলনায় 1.47 গুণ বেশি। মৃত্যুর সংখ্যাও এগিয়েছে একই গতিতে। প্রথম 50 দিনে যেখানে মারা গেছেন 145 জন মানুষ, সেখানে পরবর্তী 30 দিন অর্থাৎ 80তম দিন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 522 জন। আর পরবর্তী 20 দিন অর্থাৎ 81 থেকে 100তম দিনের মধ্যে মারা গেছেন 687 জন, যা প্রথম 80 দিনের তুলনায় 1.32 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন 81তম দিন থেকেই বাংলাদেশের সর্বোচ্চ পিকে অবস্থান করছে করোনা ভাইরাস। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত চলতে পারে এই সংক্রমণ। এটাই একটা পিক। সংক্রমণের হার যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটাকেই আমরা বলছি লকডাউন। এইভাবে একটা পদ্ধতিতে আমরা আমাদের এখনকার এই সংক্রমণের হারটাকে আমরা অনেক কমায় রাখতে পারি এবং যতদিন না আমরা ভ্যাকসিন পাচ্ছি। প্রথম ধাপে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বেড়েছে করোনা সংক্রমণ। তাই সংক্রমণ কমাতে লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রশাসনকে আরো কঠোর হবার পরামর্শও দিলেন তারা। রেড জোনে মানে সংক্রমণের হার বেশি, আমাদের রেড জোন তুলনামূলক কম, ইয়েলো আরো কম, অল্প সেখানে গ্রিন জোন। সেখানে কিন্তু জোন ভাগ করে গভর্নমেন্ট কিন্তু লকডাউন দিচ্ছে, কিন্তু এটা শুধু তো কাগজে কলমে দিলেই তো হবে না। সর্বোপরি প্রশাসন, জনগণ সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে যদি এটা কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তো লকডাউন সাকসেসফুল না হলে তো আমরা সংক্রমণের হার কমাতে পারবো না। আইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, আগামী আগস্টের আগে করোনার প্রতিষেধক আবিষ্কার হওয়ার সম্ভাবনা কম। সে পর্যন্ত সচেতনতাই প্রতিরোধের একমাত্র উপায়। প্রায় 135টা ভ্যাকসিনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে। তার মধ্যে 7টা ভ্যাকসিন খুব ভালো করছে এখন পর্যন্ত। সারা পৃথিবীতে ভ্যাকসিনেশন, সকল মানুষকে ভ্যাকসিনেশন করা একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। সংক্রমণের 100তম দিনে এসে বিশ্বে বাংলাদেশের অবস্থান 18তম, আর এশিয়া মহাদেশের 49টি দেশের মধ্যে বাংলাদেশ আছে 6ষ্ঠ অবস্থানে। সংক্রমণের দিক থেকে ইতিমধ্যে চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। লকডাউন সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, আবারও লকডাউনের পরিস্থিতি জানবো। এবার যাচ্ছে সুনামগঞ্জের 5 উপজেলার 15টি এলাকা রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। এই বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, রেড জোনভুক্ত 15 এলাকায় আসলে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে আসলে লকডাউনের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা?
থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, রেড জোনভুক্ত 15 এলাকায় আসলে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, প্রশাসনের পক্ষ থেকে আসলে লকডাউনের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা? দেখুন, সুনামগঞ্জে যেহেতু করোনা সংক্রমণ পর্যন্ত সুনামগঞ্জে 625 জন করোনা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু 4 জন মৃত্যুবরণ করেছেন। তো তারই প্রেক্ষিতে সুনামগঞ্জের 3টি পৌর এলাকা সহ 15টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন। আমরা পরবর্তীতে সংযুক্তি স্থাপন করার চেষ্টা করছি। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে। করোনাতেও যশোরে আসছে কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল, অভিযুক্ত মিটার রিডাররা। পাহাড়ের দুর্গম এলাকায় নেই বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট, অনলাইন পাঠদান বাধাগ্রস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় একের পর এক রাজনৈতিক সহযোগীর মৃত্যু অত্যন্ত কষ্টের। এরপরও অদৃশ্য শক্তির কাছে হার না মানার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। করোনা মহামারীতে স্থবির বিশ্ব, বাংলাদেশে মৃত হাজার ছাড়িয়েছে। 2 দিনের ব্যবধানে বিদায় নিয়েছেন আওয়ামী লীগের 3 কেন্দ্রীয় নেতা। শনিবার মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সোমবার রাতে মারা গেলেন দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের হারিয়ে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকে আমাদের একজন পার্টির সাবেক মেয়র সিলেটের মারা গেছে, কামরান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘদিন কাজ করেছি এবং সেও কিন্তু জীবনে বেঁচেছে বারবার। তারপর 2বার গ্রেনেড হামলা হয়েছে। একবার গ্রেনেড হামলা আমাদের ইব্রাহিম নামে একজন পার্টির অফিস সেক্রেটারি মারা গেল। কামরান একবার বেঁচে গেল। তার ওই বেঁচে যাওয়াটা ছিল খুব মিরাকেল। অথচ করোনা ভাইরাসে তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা অত্যন্ত কষ্টে। গতকাল আমাদের আরো 2 জন মারা গেলেন। এরকম চাই নাই, একের পর এক এই ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। একদিকে শোক ব্যথা, অপরদিকে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। সোমবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় দেশের অগ্রযাত্রা থমকে গেছে, তবে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার। করোনা ভাইরাস নামের অদৃশ্য শক্তির কাছে হার না মানার প্রত্যয় প্রধানমন্ত্রী। আমি চাই আমাদের মানুষের ভিতরের জন্য একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেটা আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনা সংকট মোকাবেলায় একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন SSF এর সদস্যরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের অপকর্মের সঙ্গে সে দেশের সাবেক ও বর্তমান শীর্ষ 7 কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তকারীদের বরাতে এই তথ্য দিয়েছে কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস। এদিকে দুর্নীতি মামলা তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পাপুল ও তার সহযোগী মুর্তুজা মামুনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের পাবলিক প্রসিকিউটর। 6 জুন মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে আটক হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তার জিজ্ঞাসাবাদের পর সে দেশের 7 নাগরিকের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল। নাম প্রকাশ না করলেও আরব টাইমস জানিয়েছে এদের মধ্যে 3 জন কুয়েত সরকারের গুরুত্বপূর্ণ 3টি বিভাগের প্রধান, আর কেউ কেউ অবসরে গেছেন। তাদের ঘুষ এবং উপহার দিয়ে বিশেষ সুবিধা নিতেন এমপি পাপুল। এছাড়া কুয়েত সরকারের টেন্ডার কমিটি এবং স্বরাষ্ট্রসহ 2 মন্ত্রণালয়ে যোগাযোগ ছিল তার। জিজ্ঞাসাবাদে এমপি পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দেন 11 প্রবাসী বাংলাদেশি। তাদের কাছ থেকে ভিসা ও বসবাসের অনুমতির নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তাদের। কুয়েতের গণমাধ্যমের দাবি, তদন্তে বেরিয়ে এসেছে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এমপি পাপুল।
মানব ও অর্থ পাচারের অভিযোগ ওঠার পর কুয়েতের বাইরে ব্যবসায় স্থানান্তরের পরিকল্পনা ছিল তার। এমপি পাপুলের নাম উল্লেখ না করে টুইটে মানব পাচারের বিরুদ্ধে কুয়েতের কঠোর অবস্থানের কথা জানান উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালে। সেই সঙ্গে অপরাধীরা ছাড় পাবেন না বলেও জানান তিনি। এদিকে অভিযুক্তদের নাম প্রকাশ করা সহ যথাযথ শাস্তির দাবি কুয়েতের এমপি আব্দুল করিম আল কান্দারি সহ রাজনৈতিক ব্যক্তিদের। ফেব্রুয়ারিতে কুয়েতের গণমাধ্যম পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ তুললে ভিত্তিহীন বলে দাবি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন পাপুল। পাপুলের স্ত্রী কাজী সেলিনা ইসলামও কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোরো মৌসুমে ধান ওঠার পরেও বাজারে চালের দাম চড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। বাড়তি দামের জন্য মিল মালিকরা নানা অজুহাত দিলেও সিন্ডিকেটের কারসাজিকেই দায়ী করছে খাদ্য মন্ত্রণালয়। দেশে করোনা পরিস্থিতির মধ্যেও ভালোভাবে শেষ হয় বোরো মৌসুমে ধান কাটা। এতে বাজারে চালের দাম কিছুটা কমলেও এখন আবার বেড়েছে। রাজধানীর বাজারে সরু মিনিকেট চালের 50 কেজি বস্তা বিক্রি হচ্ছে 2500 থেকে 2650 টাকায়। খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা দরে। 7-8 দিন আগেও বিক্রি হয়েছে 2 থেকে 3 টাকা কমে। 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজি দরে। প্রান্তিক জনগোষ্ঠী, আমার দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, ওদের স্বার্থ যাতে রক্ষিত হয়। সরকারের কাছে আমার আকুল আবেদন, সবাইকে যেন গরিব যারা আছি সবাইকে যেন ভালোভাবে একটু সহানুভূতি করে। চাউলের কোম্পানি রেটটা বাড়ায় রাখাতে আমাদের বিক্রি করতে অনেক সমস্যা। প্রস্তাবিত বাজেটে চাল, আটা, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে কর 5 থেকে 2% প্রস্তাব এসেছে। কিন্তু চালের বেশি দামের জন্য বরাবরের মতো ধানের বাড়তি দামের দোহাই দিচ্ছে মিল মালিকরা। এবছর কৃষক থেকে আরম্ভ করে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরাও এবার স্টকার, তারা মজুত করে নিয়ে বসে আছে। তারা অধিক দাম পাবে এই আশায় তারা মজুত করছে। এ কারণেই হাটে বাজারে ধানের আমদানি অ্যাভেলেবল হচ্ছে না, সঙ্গত কারণে ধান চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দেশে বর্তমানে ধান চালের পর্যাপ্ত যোগান ও মজুত রয়েছে, তাই চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব। তার মতে চাল কল মালিকদের সিন্ডিকেটের কারসাজিতেই চালের দাম বেড়েছে। আমি মনে করি যে এখন পিক সিজন, এখন ফসল উঠছে এবং সর্বোচ্চ পরিমাণ ফলন হয় আমাদের বড় সিজনে। সুতরাং এই সিজনে তো বাজারে চালের দাম বৃদ্ধির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। মিলাররা যেটাই বলুক, ওরা ভাবতেছে যে বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশে হয়তো বা খাবারের সংকট হবে, আমরা তখন বেশি দামে বিক্রি করবো, কিন্তু পারবে না। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে বর্তমানে খাদ্যশস্যের মজুত রয়েছে 1,55,000 মেট্রিক টন। এর মধ্যে 8,43,000 টন চাল, বাকিটা গম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে পার্বত্য চট্টগ্রামে মারা গেছে 18 হাতি, যাদের বেশিরভাগই বৈদ্যুতিক তারে বানানো ফাঁদে আটকা পড়ে মৃত্যু হয়েছে। মিয়ানমার, ভারত ও বাংলাদেশ সীমান্ত এখন এশীয় হাতির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বন বিভাগ বলছে রোহিঙ্গা শিবির গড়ে তোলায় হাতির আসা যাওয়ার 21 পথ বন্ধ। হাতি রক্ষায় দেশে নেই কোনো প্রকল্প। গবেষকরা বলছেন খাবারের সন্ধানে লোকালয় এলেই মানুষের তোপের মুখে পড়তে হয় হাতিকে। করিডোরের মুখে সোলার ইলেকট্রিক প্রাচীর গড়ে তুলে হাতি রক্ষা করা সম্ভব। মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে দল বেঁধে বিচরণ করে এশীয় হাতি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চুনতি, ফাঁসিয়াখালী, মেধাকচ্ছপিয়া, টেকনাফ সহ 21টি পয়েন্ট দিয়ে হাতি চলাচল করে, কিন্তু এসব এলাকায় রোহিঙ্গা ক্যাম্প গড়ে তোলায় সেই পথ এখন বন্ধ। বন বিভাগ বলছে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া ও মিয়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখায় প্রতি বছর 2 থেকে 3টি হাতি মারা যাচ্ছে। খাবারের সন্ধানে সীমান্ত পেরিয়ে লোকালয়ে ঢুকলে ইলেকট্রিক তার দিয়ে বানানো ফাঁদে মারা পড়ছে হাতি। গত 10 মাসে চট্টগ্রাম বিভাগে 18 হাতির সাথে মারা গেছে 30 জন বাসিন্দা। বিশেষ করে যখন ধান ওঠার সময় কিংবা এই যে এখন কাঁঠালের মৌসুমের সময় তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই ফেন্সিংটা, ইলেকট্রিক ফেন্সিং তারা দেওয়ার চেষ্টা করেন কিংবা দিয়ে থাকেন। এটা কিন্তু হাতির স্বাভাবিক চলাচল এবং মৃত্যুর জন্য একটা বড় কারণ বলে আমি মনে করি। হাতি মানুষের দ্বন্দ্ব কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ যদি আমরা দেখি গত 1 বছরে হাতির আক্রমণে কিন্তু প্রায় 30 জনের অধিক মানুষ মারা গেছে।
2015 সালের পর থেকে হাতি রক্ষায় কোনো প্রকল্প নেই বন বিভাগের। গবেষকেরা বলছেন হাতির চলাচলের পথ পরিবর্তন করা অসম্ভব। তাই যেসব করিডোর দিয়ে এশীয় হাতি আসা যাওয়া করছে সেখানে সৌরশক্তি চালিত প্রাচীর তৈরি করতে হবে। সেই সাথে এলাকায় বাড়াতে হবে জনসচেতনতা। এমন পদ্ধতিতে হাতি রক্ষায় সফল হয়েছে শ্রীলঙ্কা। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য অনেক এলাকা জুড়ে তারা সোলার ইলেকট্রিক ফেন্সিং করেছে, যে মেইন ইলেকট্রিসিটি লাইন থেকে না। এই সোলার ইলেকট্রিক ফেন্সিং মানে হচ্ছে ব্যাটারি অপারেটেড, একটা হালকা ভোল্টের 10 ভোল্ট কি 12 ভোল্টের একটা পালস, যেখানে হাতির শুল লাগলে একটা শক পাবে, সে তখন ফেরত আসবে। এইটা করে হাতিকে একটা গাইড করা হয়েছে সে কোন পথে চলবে। গবেষকেরা বলছেন চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্পে 128 কিলোমিটারের মধ্যে 27 কিলোমিটার এলাকা পড়েছে চুনতি অভয়াশ্রমে, যা বুনো হাতির চলাচলের জায়গা। তাই রেললাইন বসানোর পাশাপাশি হাতি যাতায়াতের পথও উন্মুক্ত রাখতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে যশোরে 2 থেকে 3 গুণ বেশি বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি, গড় বিল দেওয়ার সরকারি ঘোষণার সুযোগ নিয়ে হয়রানি করছেন মিটার রিডাররা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে গ্রাহকদের অভিযোগ পেলে বিল সমন্বয় করা হবে। গত মার্চ থেকে মে এই 3 মাসের ব্যবধানে যশোরে বিদ্যুৎ বিল বেড়েছে 2 থেকে 3 গুণ। অনেক গ্রাহকই তুলছেন এমন অভিযোগ। 2-1টি ফ্যান লাইটেই 1000 টাকার উপরে বিল আসছে বলে দাবি তাদের। ভুক্তভোগীরা বলছেন এমনিতেই করোনা সংকটে কমেছে আয়, তার উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি আর করোনার সুরক্ষা সামগ্রী কেনার খরচ মিটিয়ে বাড়তি বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এই মাসে 830 টাকা, আমরা তো কৃষি কাজ করে খাই, এই বিল কি ঘরবাড়ি বেশি দেয়া লাগবে? বিদ্যুৎ বিলটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকা, সব সময় ধরেন একটা ভুতুড়ে বিল আসতেই থাকে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কোনো কথাই আমলে নেয় না বলে অভিযোগ করেছেন কেউ কেউ। মার্চ মাসে যে বিদ্যুৎ বিলটা পেয়েছে সেটা হচ্ছে 412 টাকা, এপ্রিল মাসে এসে সেই বিলটা এসে দাঁড়ালো 811 টাকা, এবং এই যে বর্তমানে মেয়ের মাসের যে বিলটা হাতে পেয়েছি সেটা আরো বেশি অসঙ্গতি পাচ্ছি, সেখানে বিদ্যুৎ বিল আসছে 1516 টাকা। তা আমি ওনাকে বললাম যে এত বিল কেন বেশি আসছে, বলে তুমি তোমার লাইন থাকবে না, আমি অফিসে উপরে জানাই অবজেকশন দেবো, লাইন কাটাই দেবো। করোনার কারণে নানা সীমাবদ্ধতায় শতভাগ সঠিক বিদ্যুৎ বিল তৈরি করা যাচ্ছে না বলে দাবি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির। তবে জুনের মধ্যেই তার সমন্বয় করার কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। লকডাউনের কারণে লোকজন গ্রাহকের আঙিনায় যায়নি। এই মাসে লকডাউন উঠে গেছে, আমাদের লোক আমাদের না, অল ওভার বাংলাদেশ প্রতিটা গ্রাহকের আঙিনায় মনে করেন 100% যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে। যশোরে ওজো পাডিকোর 2টি অঞ্চলে বিদ্যুৎ গ্রাহক কমপক্ষে 1 লাখ, আর পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 6 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাহাড়ে বাধাগ্রস্ত হচ্ছে অনলাইনে পাঠদান। দুর্গম এলাকায় বিদ্যুৎ, টিভি, মোবাইল ও ইন্টারনেট সুবিধা না থাকায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষার্থীরা পাচ্ছে না ডিজিটাল শ্রেণী কার্যক্রমের সুবিধা। করোনা পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়া শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে সরকারের ইতিবাচক এই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত 17 মার্চ থেকে বন্ধ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। অনির্দিষ্টকালের এ বন্ধে শিক্ষার্থীদের কথা বিবেচনায় সংসদ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে শ্রেণী কার্যক্রম চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। খাগড়াছড়ির শহরকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছে দুর্গম এলাকার শিক্ষার্থীরা। বিদ্যুৎ সংযোগ না থাকায়, টেলিভিশন ও ইন্টারনেট সুবিধা না থাকায় সুযোগ পাচ্ছে না বেশিরভাগ শিক্ষার্থী। এছাড়া বিদ্যালয় নির্ভর এসব শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতনতার অভাবসহ নানা প্রতিবন্ধকতায় ব্যাহত হচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেলিভিশন দেখার জন্য তো কোনো সুযোগ সুবিধা নাই, কারেন্ট নাই, তাছাড়া টিভি, আমাদের এখানে টিভি দেখার মতো কোনো নাই, কারেন্ট ডিশ এগুলো নাই। এদের মা বাবাও অনেক অশিক্ষিত, কারণ এদের ছেলে মেয়েদেরকে পর্যন্ত পড়াতে পারে না এরা। সেই কারণে আমাদের ছেলে মেয়েরা অনেক লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। টেলিভিশন ও অনলাইন মাধ্যমে আপাতত শ্রেণী কার্যক্রম চললেও হচ্ছে না পরীক্ষা গ্রহণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে আগামী শিক্ষা বছরকে ঢেলে সাজানোর পরামর্শ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মান উন্নয়নে কাজ করা সংস্থাগুলোর। আগামী
2 বছর আমরা যদি 2021 2022 2 বছরের 24 মাসকে আমরা কাজে লাগাই, 8 মাস করে আমরা 3টা বছর, 8 মাসের 24 মাস, 8 মাস করে যদি আমরা একাডেমিক সেশনটাকে পরিবর্তন করি, একাডেমিক সেশনটাকে ওই পরিকল্পনা করি, আমি আশা করি যে ওই 8 মাস করে 24 মাসে 2 বছরের 24 মাসে আমরা কাভার দিতে পারবো, সরকার যদি এভাবে একটা পরিকল্পনা করে। পার্বত্য চট্টগ্রাম সহ এসব এলাকার শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে তা নিয়ে উদ্যোগের কথা বলেছে শিক্ষা অনুরাগীরা। আর সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুতির কথা বলেছেন এনসিটিবির লেখক প্যানেলের সদস্যরা। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষা কার্যক্রম চলছে বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। বাইরে ঘোরাফেরা না করে যাতে পাঠদানে তারা সবসময় সক্রিয় থাকে এবং অংশগ্রহণ করে, এ বিষয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিশেষ করে আমরা অভিভাবকদের সাথে আমাদের শিক্ষকরা যাতে যোগাযোগ রাখে সেটাও আমরা মনিটরিং করছি, এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এই বিষয়টি সার্বক্ষণিক যোগাযোগ করছেন। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় সরকার সুদৃষ্টি রাখবেন এমনটি প্রত্যাশা ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় ভারতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সোমবার দেশটিতে মারা গেছেন 395 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 9,915 জনে দাঁড়ালো। আর নতুন করে 10,000-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে 3,43,000। এদিকে বিশ্বে করোনার মৃত্যু ছাড়িয়েছে 4,38,213। দেশ ও অঞ্চলে আক্রান্ত 81 লাখেরও বেশি। সুস্থ হওয়ার সংখ্যা প্রায় 42 লাখ। করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। নতুন 729 মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো 44,000। এরপরে যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 424 জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,18,000। টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাজ্যের মৃতের সংখ্যা 50-এর নিচে। নতুন করে আক্রান্ত 968 জন। করোনার দ্বিতীয় দফার প্রাদুর্ভাবের সংখ্যা চীনে। 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত 49 করোনা রোগীর মধ্যে 36 জনই বেইজিংয়ের। রাজধানীতে বেশ কটি এলাকা লকডাউন সহ কড়াকড়ি আরোপ করেছে শি জিনপিং সরকার। কঠিন শর্তের কারণে ইতালিতে বৈধতার আবেদন নিয়ে অনিশ্চয়তায় অবৈধ বাংলাদেশিরা। স্থানীয় গণমাধ্যম বলছে 1 জুন থেকে 10 দিনে জমা পড়েছে 18,000 আবেদন। আবেদনের শেষ দিন 15 জুলাই। 8 বছর পর অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দেয় ইতালি। স্থানীয় গণমাধ্যমে বলা হয় 3,87,000 অভিবাসীকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে কৃষিকাজে 76,000 এবং বাসাবাড়ির কাজ ও বয়স্কদের সহায়তায় 3,11,000 অভিবাসী বৈধতা পাবেন। তবে দেশটিতে থাকা প্রায় 20,000 বাংলাদেশি শ্রমিকের বেশিরভাগই কাজ করেন হোটেল রেস্তোরাঁয়। আবার বার্ষিক আয় নির্ধারণ করে দেওয়াও বিপত্তিতে পড়েছেন অবৈধ অভিবাসীরা। আগামী 19 জুন রোমের মেয়র অফিসের সামনে তৃতীয় দফায় প্রতিবাদ সমাবেশে ঘোষণা দিয়েছে সৌজন্য আন্দোলন বাস্তবায়ন কমিটি। ক্রিকেটাররা কেমন আছেন, কিভাবে মাঠে ফেরা যাবে, এমন বিভিন্ন বিষয় নিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা সেরেছে কোয়াব। বর্তমান পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ অথবা শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন মানছেন ক্রিকেটাররা। সরকার ও বিসিবি সবুজ সংকেত দিলে মাঠে ফিরতে প্রস্তুত তামিম মুশফিকরা। অনুশীলন শুরু কিংবা শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। মাঠে ক্রিকেট ফেরাতে দৃশ্যমান কোনো কাজ করা যাচ্ছে না। সংক্রমণের হার নিম্ন গতিতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাই তো ক্রিকেটার সংগঠকদের দিন পার করতে হচ্ছে অনিশ্চয়তায়। সীমাবদ্ধ থাকতে হচ্ছে অনলাইন মিটিং, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনায়। শ্রীলঙ্কা সফর ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটারদের মনোভাব জানতে আলোচনা সেরেছে কোয়াব। যেহেতু অনুশীলন শুরু করা যায়নি, সেজন্য শ্রীলঙ্কা সফর নিয়ে খুব একটা আশা দেখছেন না ক্রিকেটার কোয়াবের সদস্যরা। তারপরেও সরকার ও বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হলে যেতে প্রস্তুত তামিম মুশফিকরা। আমাদেরকে দেখতে হবে যে আগে কিন্তু আমাদের খেলোয়াড় সহ ম্যাচ সংশ্লিষ্ট যারা আছেন সকলের জীবন কিন্তু বাঁচানো অত্যন্ত প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্যাপারে আমরা আরও কিছুদিন পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাবো। ঈদের আগে প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হয়েছে অনেক। সিনিয়ররা বারবার বলেছেন ডিপিএল শুরু করার কথা। একা একা অনুশীলনের অনুমতি মিললেও প্রিমিয়ার লিগ নিয়ে কোনো কিছুই করা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদেরও আক্ষেপ নেই। কিছুদিন পর ব্যবস্থা নিতে চায় কোয়াব। অনুশীলনের জন্যও কিন্তু আমরা এখন পর্যন্ত মাঠে নামতে পারছি না, যেরকম পরিবেশ এবং মানসিকভাবেও কিন্তু আমরা আসলে এখন ওই পর্যায়ে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরিচালিত হব। বিসিবি পর্যবেক্ষণে রেখেছে করোনা পরিস্থিতি। শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে না, যদিও সিরিজের খুব একটা আশা দেখছেন না কর্তারা। কেউ যেন এফেক্টেড না সেটা নিয়ে আমাদের মেইন
বিষয় আর কি। সফর নিয়ে তো এখনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু মনে করেন সত্য কথা বলতে কি সম্ভাবনা খুবই কম। শ্রীলঙ্কাতে জুলাই আগস্টে 3 টেস্ট খেলার কথা বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনে ব্যক্তিগত উদ্যোগে ফিটনেস ঠিক রাখার কাজ চালিয়ে যাচ্ছে টাইগাররা, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা যে ভিন্ন। কঠিন সময়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাবেক অধিনায়ক রাজিন সালে। দুর্দান্ত ছয়ে হয়তো মেলে ডেথ ওভারের সমীকরণ, কিন্তু বাস্তবতা নয় রূপালী পর্দার মতো নিখুঁত। এখানে থাকে না রিটেকের সুযোগ। পর্দার মহেন্দ্র সিং ধোনি, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ যেন আক্ষরিক অর্থেই কঠিন সময়ের প্রতিচ্ছবি। মহামারী লকডাউনে ক্রমশ বাড়ছে চাপ, বিশ্বব্যাপী বাড়ছে পারিবারিক কলহ, মানসিক অশান্তি। টানপোড়েনে মুহূর্তের ভুলে দিতে হচ্ছে চড়া মাশুল। কঠিন সময়ে লড়াইটা আরও কঠিন টাইগারদের জন্য। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ঘরে বসে চলছে ফিটনেস ট্রেনিং, ইম্প্রোভাইজেশনে কেউ কেউ সারছেন স্কিল পর্ব। কিন্তু মনস্তাত্ত্বিক দিকটির কি হবে? অভিজ্ঞতা থেকেই দাওয়াই দিয়েছেন সাবেক অধিনায়ক রাজিন সালে। খারাপ সময়ে সবচেয়ে বড় আশ্রয় সমর্থন আসবে পরিবারের কাছ থেকে। অবশ্যই আমরা একটা মানসিক চাপের মানসিক একটা বিপর্যস্তর মধ্যে পড়ে আছি। এর মধ্যেও আমাদের সময় কাটাতে হবে, এর মধ্যে আমাদের সময় পাস করতে হবে। আমরা ঘরে যখন থাকবো, কোনো না কোনো অ্যাক্টিভিটিসে আমরা ব্যস্ত থাকবো, তাহলে দেখবেন আমাদের সময় অনেক পাস হয়ে যাবে। যে কোনো একটা কাজে অ্যাক্টিভিটিস থাকা আমাদের খুব জরুরি। মহামারীর দাপটে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ, তখন কাজ অনেকটা গুছিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। 12 দিনের আবাসিক ক্যাম্প শেষে অনেকটাই প্রস্তুত স্বাগতিকেরা। ঝুঁকি না নিয়ে শ্রীলঙ্কা সফর পিছিয়ে দেওয়ার পক্ষে রাজিন সালেহ। বাংলাদেশের এই যে কোভিড-19 যে পরিস্থিতি, ভয়াবহ অবস্থা, এই অবস্থার মধ্যে আসলে আমি মনে করি যে শ্রীলঙ্কা সফর, যে বাংলাদেশের যে সফরটা আছে, সেই সফরটা যদি আর কয়েকটা মাস পিছানো যায়, এতে করে আমাদের দেশের জন্য ভালো হবে। কারণ এই মানসিক একটা যে চাপ আছে, এই মানসিক চাপ নিয়ে প্র্যাকটিস করা, তারপরে খেলা, ক্রিকেট খেলা, আমার মনে হয় যে এটা টাফ হয়ে যাবে। সব মিলিয়ে সময়ের সাথে ক্রমশ কমছে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা। খুব বেশি আত্মবিশ্বাসী নয় বিসিবিও, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও কিছু সময় নিতে চায় বোর্ড। সপ্তাহ খানেকের মধ্যে হয়তো চূড়ান্ত হবে লঙ্কা সফরের ভাগ্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।